আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আমি আমার দর্শকদের কাছে একনি স্কার বা ব্রণের গর্ত নিয়ে কিছু সার্জিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। আমার একনি স্কার নিয়ে কিন্তু আগেও ভিডিও করা হয়েছে এবং সেখানে আমি ইন ডিটেইলস বিভিন্ন ধরনের সার্জারির একটা আউটলুক বা ওভারভিউ বলেছিলাম। আজকে এর মধ্যে একটা স্পেসিফিক টপিক যেটাকে আমরা বলে থাকি সাবসিশন, সেটা নিয়ে কিছু আলোচনা করব। তো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি ব্রণের গর্ত কিন্তু অনেক ধরনের বা একনি স্কারকে আমরা বিভিন্ন টাইপে ভাগ করতে পারি। ইন জেনারেল আমরা যদি ভাগ করি তো আমরা এটাকে আমরা একনি স্কারকে বলবো, একটি হলো অ্যাট্রোপিক স্কার এবং একটি হলো হাইপারট্রপিক স্কার বা কিলয়েড। অ্যাট্রোপিক স্কার হচ্ছে যে ধরনের গর্তগুলা বা একনির যে ধরনের গর্তগুলা সাধারণত একটু ভিতরে দেবে থাকে, সেটাকে আমরা অ্যাট্রোপিক স্কার বলি। আর যে ধরনের স্কার বা গর্তগুলো সাধারণত একটু এলিভেটেড বা উঁচু হয়ে থাকে, সেটাকে আমরা হাইপারট্রপিক স্কার বা কিলয়েড বলি। তো সাধারণত বিভিন্ন একনি স্কারের মধ্যে অ্যাট্রোপিক স্কারের সংখ্যা বেশি এবং অ্যাট্রোপিক স্কার বিভিন্ন টাইপের হতে পারে। যেমন একেবারে ছোট হতে পারে, যেটাকে আমরা আইসপিক স্কার বলি, বা বক্সের মতো চারকোনা হতে পারে, যেটাকে বক্স স্কার বলি, বা অনেক সময় দেখা যায় একটু বিভিল বা ঢালু হতে পারে, যেটাকে আমরা রোলিং স্কার বলি। তো সব ধরনের অ্যাট্রোপিক স্কারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সার্জারি আছে। তার মধ্যে সাবসিশন একটি সার্জারি আছে যেটা কিন্তু খুবই পপুলার এবং এটা খুবই ইফেক্টিভ, এবং আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু খুবই সাবসিশন বা সার্জারিটা করে থাকি। তো সাবসিশন কি? সাবসিশন একটা মেডিকেল টার্ম যেটাকে আমরা বলে থাকি সাবকিউটেনাস ইনসেশন। আমরা অনেকেই জানি যে চর্মরোগের বিভিন্ন বা স্কিনের বিভিন্ন লেয়ার থাকে, যেমন সবথেকে আউটার লেয়ার যেটাকে আমরা এপিডার্মিস বলি, তারপর আমরা ডার্মিস বলি, এবং তার নিচে যে অংশটা সেটাকে আমরা সাবকিউটেনাস বা সাবকিউটিস বলে থাকি। সাবকিউটিস বা সাবকিউটেনাস টিস্যু হচ্ছে এমন একটা লেয়ার যেটার মধ্যে আসলে ফ্যাট সেলগুলো থাকে, এবং আমাদের একনি স্কার যখন গর্ত বা ডেবে যায় অ্যাট্রোফিক স্কার, তো তখন দেখা যায় আমাদের কোলাজেন টিস্যুগুলো একবারে ভিতরে ডেবে যায় এবং এই বিভিন্ন মানে ফাইব্রাস টিস্যু এবং স্কিনটা দেখা যায় লোয়ার লেয়ারের সঙ্গে অ্যাটাচড হয়ে যায় এবং গর্ত তৈরি হয়। তো এই গর্তগুলো একটা কসমেটিক খুবই প্রবলেম, এবং পেশেন্ট কিন্তু খুবই দেখা যায় বিভিন্ন ডিপ্রেশনে থাকেন। তো এটার জন্য সাবসিশন খুবই একটা ভালো সার্জারি। সাবসিশনের যেটা কথা বললাম, এটা সাধারণ একেবারে খুব পৃথিবীতে র্যাপিডলি বা ওয়াইডলি ব্যবহার হচ্ছে এটা 1995 সাল থেকে বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট এটা আবিষ্কার করেছেন। তো সাবসিশন এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নিডেল দিয়ে বা বিভিন্ন ধরনের শার্প অবজেক্টিভ দিয়ে আমরা একনি স্কার বা গর্তগুলোকে আমরা সার্জারি করে থাকি। তো গর্ত সার্জারি করার ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নিডিল ব্যবহার করা হয়ে থাকে। তা বিভিন্ন গবেষণাতে যে 4-5 ধরনের সার্জারি দেখা গিয়েছে, তার মধ্যে প্রধানত যেটা দেখা যাচ্ছে যেটাকে আমরা বলি বিভিন্ন ধরনের নিডিল। তো নিডিলগুলো সাধারণত কীরকম, যেমন সবথেকে অন্যতম একটা জনপ্রিয় নিডিল হচ্ছে যেটার নাম নকন নিডিল। নকন নিডিল দিয়ে কিন্তু আমরা সাবসিশন খুব ইজিলি করতে পারি, বা অনেক সময় বিভিন্ন ইনসুলিন সিরিঞ্জের নিডিল দিয়েও করতে পারি। তো ইনসুলিন সিরিঞ্জের নিডিল যেমন দেখা যায় 16, 22, 25, 27, 30 গজ বিভিন্ন ডায়ামিটারের নিডল দেওয়া হয়। যত বেশি আমার গর্তটা বা স্কারটা কতটুকু থিন বা কতটুকু থিক বা কতটুকু ডিপ, এটা চিন্তা করে আমরা এই নিডলের সাইজগুলো নির্ধারণ করে থাকি এবং এই অনুযায়ী আমরা পাংচারিং করে থাকি। এটা একটা ব্যাপার। এছাড়া এই নিডল ছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের ক্যানুলা, যেটা আমরা হলো ব্লাড ভেসেলের জন্য ব্লাড ট্রান্সফিউশনের জন্য ক্যানুলা ব্যবহার করি। বিভিন্ন ক্যানুলা দিয়েও কিন্তু আমরা এই সাবসিশন করতে পারি। ক্যানুলাগুলো সাধারণত দেখা যায় 18 গজ বা 21 গজ দিয়ে সাধারণত বেশি করা হয়ে থাকে। এছাড়া দেখা যায় বিভিন্ন ধরনের ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, যেমন ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে করা যায়, যেগুলোকে আসলে এলিভেটর বলে থাকে, এবং এলিভেটর সার্জারিটা কিন্তু খুবই পপুলার, এটা দ্বারা করা হয়ে থাকে। তো এরকম এলিভেটর সার্জারিটা ইদানিং খুব পপুলার হয়েছে এবং এটা খুব ভালোভাবে কাজ করা হয়ে থাকে। তবে আমাদের বিভিন্ন ধরনের প্রসিডিউর, যেমন ধরেন অন্যান্য এনার্জি বেসড প্রসিডিউর অথবা কেমিক্যাল প্রসিডিউর বা অন্যান্য ফিলার দিয়েও যেমন আমরা ব্রণের চিকিৎসা করতে পারি, তেমন সাবসিশন দিয়েও চিকিৎসা করা যায়। তবে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা কসমেটিক সার্জারি বা আমাদের অ্যাস্থেটিক প্রসিডিউর। এসব অ্যাস্থেটিক প্রসিডিউর সাধারণত দেখা যায় যে একটা প্রসিডিউর থেকে কম্বাইন্ড প্রসিডিউর ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। তো সাবসিশন অবশ্যই খুব ভালো প্রসিডিউর, কিন্তু সাবসিশনের সঙ্গে আমরা যদি এখন যেমন আধুনিক এসেছে প্লাটিলেট রিচ প্লাজমা বা
পিআরপি থেরাপি, বা কোনো ক্ষেত্রে আমরা সাবসিশনের সঙ্গে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজার বা এনডেক লেজার করছি। কোনো সময় দেখা যাচ্ছে সাবসিশনের সঙ্গে আমরা কেমিক্যাল পিলিং করছি। কোনো সময় সাবসিশনের সঙ্গে আমরা ডার্মাল ফিলার দিচ্ছি, বা এরকম বিভিন্ন অটোলোগাস ফ্যাট গ্রাফট করতেছি। এইসব দ্বারা দেখা যাচ্ছে যে এই কম্বাইন্ড চিকিৎসা করলে একনি স্কার বা গর্তগুলো অনেক বেশি ভালো কাজ করে। ইউজুয়ালি সাবসিশন দেখা যায় আমরা 4 থেকে 6 সপ্তাহ গ্যাপে দিয়ে থাকি, এবং সার্জারি প্রসিডিউরটা আসলে খুবই একটা ডে প্রসিডিউর বা অফিস প্রসিডিউর, যেটা পেশেন্টকে আমরা আসার পরে আমরা ওনাদেরকে দেখা যায় বিভিন্ন ধরনের টপিক্যাল ক্রিম দিয়ে অবশ করে রাখি জায়গাটা, এবং একটা সময় পরে দেখা যায় আমরা সার্জিক্যাল প্রসিডিউর শুরু করি, এবং এই জিনিসটা আসলে ওই ক্রিমের দ্বারাই দেখা যায় তার আক্রান্ত জায়গাটা অনেক বেশি নামনেস হয়ে যায় বা অ্যানেস্থেশিয়া হয়ে যায়, তারপর পেশেন্ট দেখা যায় ওইরকমভাবে ব্যথা পান না। তবে সাধারণত সার্জারি করার পরে দেখা যায় 1-2 দিন আমরা রেস্ট নিতে বলি, এরপর উনি ডেইলি অ্যাক্টিভিটিস নিয়মিত করতে পারেন। সাবসিশনের প্রসিডিউরে দেখা যায় গর্তটা অনেক ক্ষেত্রে বলা হয় যে 6টা সেশন, 3 থেকে 6টা সেশনের মধ্যে দেখা যায় যে নিয়ার অ্যাবাউট 70 to 80% ক্ষেত্রে সেরে যায়, যেটা দেখা যায় অনেক সময় ক্রিম বছরের পর বছর ব্যবহার করেও একনি স্কারের কোনো ইমপ্রুভমেন্ট হয় না। এই জন্য তবে সাবসিশন করতে হলে কিন্তু অবশ্যই এক্সপার্ট হ্যান্ডে করতে হবে, এবং কিছুটা যে কোনো সার্জারির ক্ষেত্রে যেমন সতর্কতা অবলম্বন করতে হয়, কিছুটা সতর্কতা অবলম্বন করে সার্জারি করতে হবে, এবং অনেক কম খরচে একটা রিওয়ার্ডিং প্রসিডিওর হিসেবে আমরা সাবসিশনকে রেগুলার ভিত্তিতে করে থাকি। ধন্যবাদ সঙ্গে থাকার।